প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের বাংলাদেশ পরিচয় বিষয়ের পঞ্চম অধ্যায়ের পাঠ 5 ও 6 সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। পরবর্তীতে তোমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছ। এখানে কৃষি কাজ করছে এবং বাড়িতে নারীরা সেই শস্যগুলো পরিষ্কার করছে, এরকম একটি ছবি। পরবর্তী ছবিটি, এই ছবিটিতে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে একটি রেল ইঞ্জিন দেখা যাচ্ছে এবং তারপরের ছবিটিতে নারীরা পোশাক শিল্পে কর্মরত নারীরা গার্মেন্টসে কাজ করছে, অর্থাৎ এই যন্ত্রের মাধ্যমে পোশাক সেলাই করছে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে এবং তার আগের ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম সমাজ বিকাশের বিভিন্ন স্তর সম্পর্কে, সেগুলোতে আমরা সমাজ বিকাশের বিভিন্ন স্তর দেখেছি। আজ আমরা এই যে কৃষিভিত্তিক সমাজের পরবর্তী যে ধাপ, শিল্পভিত্তিক এবং শিল্প বিপ্লব পরবর্তী সমাজ দেখতে পাচ্ছ তোমরা এখানে ছবিতে, এই সমাজ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ যে সমাজে বিভিন্ন আবিষ্কার হয়েছে এবং মানুষের জীবনযাত্রা শিল্পভিত্তিক হয়েছে। আমাদের আজকের পাঠ কৃষি শিল্প ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমরা যা জানতে পারবে তা হলো শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো বলতে পারবে, শিল্প বিপ্লবের সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং শিল্প বিপ্লব পরবর্তী সমাজের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শিল্পভিত্তিক সমাজের কিছু বৈশিষ্ট্য জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, শিল্পভিত্তিক সমাজ মূলত গড়ে উঠেছিল শিল্পের বিকাশের মাধ্যমে, শিল্পের অনেক বেশি বিকাশের মাধ্যমে। ইউরোপে মধ্যযুগের শেষ দিকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে। ইউরোপে মধ্যযুগের শেষ দিকে, অর্থাৎ মধ্যযুগের শেষের দিকে কৃষিক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে। জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে এবং জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণটা বেড়ে যায়। ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস ও রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। প্রাচীন গ্রিস এবং রোম শহরে জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য গড়ে ওঠে, অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের প্রাচীন গ্রিস এবং রোম শহরকেই বলা হয় এই যে সভ্যতার বা জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার। এই যে জ্ঞান বিজ্ঞানের ব্যাপক বিকাশ ঘটল, এই বিকাশটাকেই বলা হচ্ছে ইউরোপের নবজাগৃতি বা রেনেসাঁ। জ্ঞান বিজ্ঞানের বিকাশটাকেই বলা হচ্ছে একদম অনেক বেশি বিকাশ লাভ করলো, সেটাকেই বলা হচ্ছে নবজাগৃতি বা রেনেসাঁ। এই সময়ে ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে, পৃথিবীকে আবিষ্কার করতে। মানুষের জ্ঞান বিজ্ঞানের প্রতি এবং অজানাকে জানার প্রতি প্রবল আগ্রহের ফলে কিন্তু অনেক কিছু আবিষ্কৃত হয় এই সময়টাতে, শিল্প বিপ্লবের সময়টাতে। 1492 সালে কলম্বাস পৌঁছে গেলেন হচ্ছে আমেরিকায়, অর্থাৎ 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করলেন এবং 1685 সালে নিউটন তুলে ধরলেন তার যুগান্তকারী আবিষ্কার মধ্যাকর্ষণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক হচ্ছেন নিউটন, বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। উনি 1685 সালে এই আবিষ্কারটি করেন। এভাবে শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। এই যে শুরু হলো, এরপর থেকে আবিষ্কার শুধু হচ্ছে, একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার শুরু হয়ে গেল। 18 শতকে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা ঘটে। 18 শতকে ইংল্যান্ডে যখন বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কৃত হয়, প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, স্টিম ট্রাক্টর অর্থাৎ বাষ্পচালিত ট্রাক্টর। এরকম বাষ্পচালিত প্রথম যে ইঞ্জিনটা আবিষ্কৃত হয় সেটা 18 শতকে, এবং এই আবিষ্কারটার সাথে সাথেই উৎপাদন ব্যবস্থায় একেবারে বৈপ্লবিক পরিবর্তন চলে আসে। সেই জন্যই এটাকে বলা হচ্ছে, এই যে সময়টাকে বলা হচ্ছে শিল্প বিপ্লব, শিল্পের একেবারে বিপ্লব। এই বাষ্পীয় ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা এর পরপর আবিষ্কার করেন সুতা কাটার মাকু বা স্পিনিং মেশিন। এই যে বাষ্পীয় ইঞ্জিন, এই বাষ্পীয় ইঞ্জিনের ধারণাটাকে কাজে লাগিয়ে এই বাষ্পীয় ইঞ্জিনের ধারণার এই আবিষ্কারটার উপর
ভিত্তি করে বিজ্ঞানীরা সুতা কাটার মেশিন আবিষ্কার করলেন, সেটাকে মাকু বা স্পিনিং মেশিন বলা হয়। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, এটি মূলত স্পিনিং মেশিন। স্পিনিং মেশিন আবিষ্কৃত হয় এই সময়টাতে। যান্ত্রিক তাঁত, বাষ্পচালিত জাহাজ ও রেলের ইঞ্জিন। বাষ্পীয় ইঞ্জিনের ধারণাকে কাজে লাগিয়ে তাহলে কি কি আবিষ্কৃত হলো? সুতা কাটার মাকু বা স্পিনিং মেশিন, যান্ত্রিক তাঁত, বাষ্পচালিত জাহাজ ও রেলের ইঞ্জিন। এই জিনিসগুলো মূলত সেই বাষ্পচালিত ইঞ্জিনটার ধারণার উপর ভিত্তি করেই আবিষ্কৃত হয়ে যায়। যে তোমরা এখানে দেখতে পাচ্ছ রেলওয়ে ইঞ্জিন আবিষ্কৃত হয়েছে, এটা 19 শতকে রেল যোগাযোগের শুরু হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই সময়ে বিদ্যুতের আবিষ্কার হয়, আর স্টিম টারবাইন নামে বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এই সময়টাতে, শিল্প বিপ্লবের সময়টাতে বিদ্যুতের আবিষ্কার হয় এবং স্টিম টারবাইন নামের এক বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এখানেও কিন্তু বাষ্পীয় ইঞ্জিনের ব্যবহার হয়েছে, কিন্তু এই বাষ্পীয় ইঞ্জিনটা বিশেষ ধরনের এবং এর নাম হচ্ছে স্টিম টারবাইন। এভাবে একদিকে বড় বড় শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়, আর অন্যদিকে দ্রুতগামী জাহাজ ও রেলওয়ে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের বিস্তার ঘটে। এই যে আবিষ্কারগুলো হলো, এবং এই আবিষ্কারগুলোর পরেই কিন্তু একেবারে রাতারাতি অনেক শিল্প কারখানা গড়ে ওঠে, এবং অন্যদিকে আবার দ্রুতগামী জাহাজ এবং রেল যোগাযোগ যেহেতু খুব সহজ হলো, সে কারণে ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের খুব বেশি পরিবর্তন ঘটলো এবং উন্নয়ন ঘটলো। এভাবেই মূলত শিল্প বিপ্লবের সূচনা হয়েছে। শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ড, ইউরোপে। প্রিয় শিক্ষার্থীরা, শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে এবং এর পথিকৃৎ ছিল ইংল্যান্ড। অর্থাৎ শিল্প বিপ্লবটা ইউরোপে শুরু হলেও এটি বিকশিত হয় হচ্ছে ইংল্যান্ডে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও, মোটর গাড়ির ছবি। এই জিনিসগুলোও আবিষ্কৃত হয় হচ্ছে এই শিল্প বিপ্লবের সময়টাতে। প্রিয় শিক্ষার্থীরা, 18-19 শতকে কয়লা, গ্যাস, পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার শুরু হয়। 18-19 শতকটাতে এই যে বিদ্যুৎ, গ্যাস, কয়লা, পেট্রোল এগুলোর ব্যবহারটা ব্যাপকভাবে শুরু হয়, এবং 19 শতকে রেল যোগাযোগ চালু হয়। রেল যোগাযোগটা কখন চালু হয়? 19 শতকে। ক্রমবর্ধমান শিল্প কারখানার শ্রম ও কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ উপনিবেশ স্থাপন করল মূলত এশিয়া ও আফ্রিকায়। এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে ইউরোপের মানুষরা কেন উপনিবেশ স্থাপন করলো বলো তো? কারণ হচ্ছে এই যে ক্রমবর্ধমান যে শিল্প কারখানা তৈরি হলো, শিল্প কারখানায় শ্রম এবং কাঁচামালের চাহিদা মেটাতে মানুষজন, ইউরোপের মানুষ আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোতে উপনিবেশ জমালো। তোমরা জানো উপনিবেশ কি? উপনিবেশ হচ্ছে কোনো একটা দেশের মানুষ অন্য একটি দেশে এসে শাসন করা, এবং তারা জানে যে তাদের এই শাসনটা স্থায়ী না, একদিন তাদেরকে এখান থেকে চলে যেতে হবে। অর্থাৎ তারা স্থায়ীভাবে এখানে আসে না, নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ীভাবে তারা আসে মুনাফার জন্যে বা তাদের লাভের জন্যে, তারা এখান থেকে উপকৃত হবে সেই অর্থে। এই উপনিবেশটা স্থাপন করে ইউরোপের মানুষেরা, ইউরোপের জাতিরা হচ্ছে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে। প্রিয় শিক্ষার্থীরা, তখন থেকে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়তে থাকে। এই যে শিল্প বিপ্লবটা ইউরোপে এবং আমেরিকায় গড়ে ওঠে, ইউরোপে সূচনা হয় এবং আমেরিকায় এটার ব্যাপক বিস্তার লাভ ঘটে, এই শিল্প বিপ্লবের প্রভাবটা বিশ্বব্যাপী মূলত ছড়িয়ে পড়ে এই সময়টাতে, যখন ইউরোপের মানুষজন, ইউরোপের বিভিন্ন জাতি এসে এবং আফ্রিকার উপর উপনিবেশ স্থাপন করে। 20 শতকে শুরু হয় বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার। 20 শতকে আর কি শুরু হয় বিমান, রেডিও, টেলিভিশন, সিনেমা এগুলোর আবিষ্কার। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা শিল্প বিপ্লব ভিত্তিক সমাজ সম্পর্কে বা শিল্পভিত্তিক সমাজ সম্পর্কে জানলাম। চলো এই পর্যায়ে তোমাদের জন্য একটি কাজ দেখে নিই। কখন কিভাবে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল বর্ণনা করো।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ জানলে যে শিল্প বিপ্লবটা মূলত কীভাবে কখন সূচনা হয়েছিল, সেই প্রশ্নটির উত্তর তোমরা বাড়িতে বসে লিখবে। শিক্ষার্থীরা, এখন আমরা সমাজ বিকাশের আরেকটি স্তর সম্পর্কে জানব, সেটি হলো শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। আমরা এতক্ষণ শিল্প বিপ্লব ভিত্তিক সমাজ সম্পর্কে জানলাম, শিল্প ভিত্তিক সমাজ সম্পর্কে। এখন আমরা শিল্প বিপ্লব পরবর্তী সমাজ সম্পর্কে এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে জানব। চলো কিছু বৈশিষ্ট্য দেখে নিই। তো শিক্ষার্থীরা, দেখছো তোমরা এখানে মানুষ নাঙল টানছে, অর্থাৎ মানুষ শ্রম দিচ্ছে। পরবর্তী ছবিটাতে দেখে নাও, একটি যন্ত্র মানুষের সেই শ্রমের জায়গাটি দখল করে নিয়েছে, অর্থাৎ শ্রম দেওয়ার হাতিয়ার হয়েছে কি, শ্রমের উৎস হয়ে গেছে মানুষ না যন্ত্র। মানুষের স্থান দখল করে নেয় যন্ত্র। শিল্পভিত্তিক সমাজে শক্তির উৎস হিসেবে মানুষ ও পশুর স্থান দখল করে নেয় এই যন্ত্র। এটি মূলত শিল্পভিত্তিক সমাজের মূল বৈশিষ্ট্য। শিল্পভিত্তিক সমাজে মানুষ যে শ্রম দিত বা পশু যে শ্রম দিত, হালের বলদ দিয়ে চাষ করানো হতো, তোমরা জেনেছো, সেই শ্রমটা এখন দিচ্ছে যন্ত্র। শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান ও তথ্য। শিল্প বিপ্লবের পরবর্তী যে সমাজটার কথা আমরা বলছি, সেটির মূল ভিত্তি হচ্ছে জ্ঞান এবং তথ্য, অর্থাৎ নলেজ এবং ইনফরমেশন। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাতকরণ করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। আমরা শিল্পভিত্তিক সমাজের মূল বৈশিষ্ট্য দেখেছি হচ্ছে সেই সমাজটা শিল্পভিত্তিক, ঠিক আছে, বিভিন্ন আবিষ্কারে ভরপুর। পরবর্তী যে সমাজটার কথা আমরা বলছি, শিল্প বিপ্লব পরবর্তী সমাজ, সেটি কিন্তু শিল্পের বদলে মূলত তথ্য প্রক্রিয়াজাতকরণ করেই অর্থনীতিটাকে টিকিয়ে রাখে। কীভাবে, চলো দেখি। সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী, চাকরিজীবী, বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী এবং সেবা ও বিনোদন খাতের সাথে যারা যুক্ত, তারা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সম্পত্তির মালিক অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, কৃষিভিত্তিক সমাজে যারা ভূমির মালিক এবং শিল্পভিত্তিক সমাজে তোমরা দেখেছো যে যারা কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠানের মালিক, তারাই কিন্তু মূলত খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু শিল্প বিপ্লব পরবর্তী সমাজে এই সম্পত্তির মালিকদের পরিবর্তে পেশাজীবী, চাকরিজীবী এবং বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী, সেবাদানের সাথে যারা যুক্ত, তারা মূলত খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার ও মোবাইল ফোন এবং যোগাযোগের নানা মাধ্যম যেমন ফেসবুক পৃথিবীর মানুষকে এক অন্যের অনেক বেশি কাছাকাছি নিয়ে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে আবিষ্কারগুলোর কথা বললাম, যে টেলিভিশন, কম্পিউটার এই সময়ের উল্লেখযোগ্য আবিষ্কার, এবং এগুলো মানুষকে খুব বেশি কাছাকাছি নিয়ে এসেছে। এই কাছাকাছি নিয়ে আসার কারণে পৃথিবীটা মূলত একটি গ্রামে পরিণত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, একটি গ্রামের বৈশিষ্ট্য কি বলো তো? গ্রামের বৈশিষ্ট্য হচ্ছে একটি গ্রামে মানুষ সবাই সবাইকে চেনে, একজনের বিভিন্ন সমস্যায় এগিয়ে যায় এবং সবার সম্পর্কে সবার ধারণা থাকে। একটি গ্রামের কোথায় কি হচ্ছে সব কিছু গ্রামের সব সদস্যদের মাথায় থাকে বা তারা জানতে পারে। সেরকমই পৃথিবীটা যখন ইন্টারনেটের দুনিয়ায়, যখন মানুষ একেবারেই সেকেন্ডে বসে পৃথিবীর এক প্রান্তে কি হচ্ছে সেটা মুহূর্তের মধ্যে জেনে ফেলছে, এবং বিশ্বের এক প্রান্তে বসে মানুষ আরেক প্রান্তের সাথে যোগাযোগ করতে পারছে নিমিষেই, ঠিক আছে। ইন্টারনেটের মাধ্যমে তোমরা জানো যে নিমিষেই একেবারে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ করা যাচ্ছে, পৃথিবীর সব জায়গায়। সেই কারণেই মূলত বলা হচ্ছে যে পৃথিবীটা একটি গ্রামে পরিণত হয়েছে, এখানে সবাই সবার খুব কাছাকাছি। এই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের ধারণাটা মূলত এই শিল্প বিপ্লব পরবর্তী সমাজের একটি বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এবং এই যে পৃথিবীর প্রতিটা মানুষ একটি গ্রামের সদস্যে পরিণত হচ্ছে এবং পৃথিবীটা ক্রমান্বয়ে একটি গ্রামে পরিণত হচ্ছে, অর্থাৎ মানুষ একে অপরের খুব কাছাকাছি চলে আসছে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বিশ্বায়ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এই শিল্প বিপ্লব পরবর্তী সমাজে এখানে শক্তির উৎস হিসাবে মানুষ সৌরশক্তির ব্যবহার করছে। দেখো, দ্রুত চলাচলের জন্য, মালামাল পরিবহনের জন্য বিমান ব্যবহার করছে। এই যে আমরা শিল্প বিপ্লব পরবর্তী যুগের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, হলো এখন তোমাদের এর উপর একটি কাজ দেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে কি ছবিটার মূল বৈশিষ্ট্য দেখছো,
মানুষ যে শ্রমটা দিত সেই শ্রমটা কিন্তু এখন যন্ত্র দিচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা? এই ছবিটি দেখে তোমাদের কি মনে হচ্ছে? অর্থাৎ উপরের ছবিতে ইঙ্গিতকারী সমাজের বৈশিষ্ট্যগুলো লেখো। কোন সমাজকে ইঙ্গিত করছে এই ছবিটি? সেই সমাজটাকে তোমরা বুঝে এবং সেই সমাজের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বাসায় বসে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এ পর্যায়ে তোমাদের ক্লাসটি মূল্যায়নের পালা। আমি জানি তোমরা সকলেই উত্তরগুলো করতে পারবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কৃত হয় কখন? তোমরা অবশ্যই বলতে পারবে 18 শতকে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কৃত হয়। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, রেল যোগাযোগ চালু হয় কখন? প্রিয় শিক্ষার্থীরা, রেল যোগাযোগ চালু হয় 19 শতকে। তোমরা অবশ্যই উত্তরগুলো করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, দুটি ছবি মিলিয়ে একটি চিত্র। দেখো, এই যে একটু আগে এই চিত্রটি দেখিয়ে বলেছিলাম যে মানুষ যে শ্রমটা দিত সেই শ্রমটা দিচ্ছে হচ্ছে এখন যন্ত্র, অর্থাৎ মানুষের জায়গা দখল করে নিয়েছে যন্ত্র। এই চিত্রটি দেখে তোমার প্রশ্নগুলোর উত্তর করতে হবে। 1 নম্বর প্রশ্ন তোমার জন্য, এটি তোমার বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীরা, এটি তোমাদের জন্য আজকে বাড়ির কাজ। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, শিল্পভিত্তিক সমাজের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রশ্নটি হলো, দৃশ্যমান 1 নং চিত্রটিতে কোন সমাজ ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। এই 1 নং চিত্রটিতে, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রটাতে কোন সমাজের চিত্র ফুটে উঠেছে সেটি তোমরা ব্যাখ্যা করে বাসায় সুন্দর করে লিখবে, নিজের মতো করে গুছিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা সকলেই বাড়ির কাজটি যথাযথভাবে সম্পাদন করবে এবং স্কুল খোলার পর আমাকে অবশ্যই দেখাবে। আজ এ পর্যন্তই। আগামীতে আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথে ইনশাআল্লাহ আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।